এই খাবারগুলি দেহের গঠন বৃদ্ধি ও ক্ষয়পূরণে সাহায্য করে থাকে। উদ্ভিদ ও প্রাণীজ উৎস থেকে পাওয়া এইসব খাবার শরীরকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। চলুন একটি পরিবারের আজকের খাবারের তালিকা দেখে আসি। আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনার বাসায় কি কি রান্না হচ্ছে সে সম্পর্কে জানতে চাই। ও আপনি রুটি রান্না করেছেন? আপনার পরিবারের সংখ্যা কত? 4 জন। প্রিয় দর্শক মন্ডলী, 4 সদস্যের এই পরিবারে আজ এই খাবার রান্না হয়েছে। এই খাবার থেকে এই পরিবারের প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাচ্ছে কিনা সে সম্পর্কে আজ আমরা মুখোমুখি হচ্ছি বিশিষ্ট পুষ্টিবিদ প্রফেসর খুরশিদ জাহানের। 4 সদস্যের এই পরিবারের টেবিলের সাজানো খাবারগুলো আমরা দেখতে পাচ্ছি। আসুন আমরা এখন দেখি যে এই খাবারগুলো সুষম কিনা। টেবিলের সাজানো যে খাবারগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে ভাত, এটা তারপর পুষ্টিকর খাবার। তারপর দেখছি এখানে রয়েছে আপনার মাছ, এটা দেখা যাচ্ছে মোটামুটি মাঝারি সাইজের মাছই হবে। তারপরে রয়েছে ডাল। এই খাবার দুটো আপনার শরীর বৃদ্ধি ও ক্ষয় প্রদানকারী খাদ্য হিসাবে আমরা বলে থাকি। আরেকটি রয়েছে আপনার শাক। এই শাকটা আমাদেরকে রোগ প্রতিরোধের খাবার হিসাবে যদি আমরা প্রতিদিন খাই তাহলে আমরা অনেক ধরনের রোগের হাত থেকে রক্ষা পেতে পারি। এখানে আরেকটা রয়েছে যেটা আমরা বলি যে আমাদের প্রতিদিন দরকার হলো সি ভিটামিন জাতীয় খাদ্য, যেটাকে আমরা লেবু জাতীয় খাদ্য বলে থাকি। এই ভিটামিনটা আমাদের শরীরে অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু যদি রান্না করার ফলে এই ভিটামিনটা নষ্ট হয়ে যায় বলে কাঁচা অবস্থা আমাদেরকে খেতে হয়। তো প্রতিদিন আমাদের এই খাবারের সাথে একটু করে ফল, বিশেষ করে এই লেবু জাতীয় ফল, পেয়ারা বা আমলকি আমাদের খাওয়া উচিত। সুষম খাদ্য পেতে হলে যে 3 ধরনের শ্রেণীর খাবার আমাদেরকে পেতে হয় সেগুলো মোটামুটি এখানে রয়ে গেছে। যেমন তাদের সত্যিকার খাবার আমরা দেখছি ভাত রয়ে গেছে, ডাল মাছ রয়ে গেছে, শাকসবজি রয়ে গেছে। তবে এতে মোটামুটি বলা যায় যে এই পরিবারের সদস্যগণ সুষম খাবার খাচ্ছেন। জন্ডিস আমাদের দেশের একটা সাধারণ সমস্যা। আসলে এটা কোনো রোগ নয়, এটা রোগের লক্ষণ। আমাদের দেশে যে কারণে সবচেয়ে বেশি জন্ডিস হয়ে থাকে তা হচ্ছে ভাইরাস জনিত ইনফেকশনের কারণে। ভাইরাসগুলো হচ্ছে A, B, C, D, E ইত্যাদি, এবং এগুলি হলে লিভার সেল সংক্রমিত হয়ে জন্ডিস দেখা যায়। আর দ্বিতীয় যেটা কারণ সেটা হচ্ছে যে বাইল ডাক্ট যদি কোনো কারণে অবস্ট্রাকশন বা পিত্তনালী যদি বন্ধ হয়ে যায় তাহলেও জন্ডিস হতে পারে। এটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ জন্ডিস। আমাদের দেশে জন্ডিস রোগের খাদ্য সম্পর্কে অনেক ভুল ধারণা আছে। এর মধ্যে প্রধান যেটা হচ্ছে সেটা হচ্ছে লোকে বেশি করে পানি খায়, এবং এতে পেশাবের রং সাদা হলে লোকে মনে করে যে জন্ডিস ভালো হয়ে গেল। আসলে এতে লাভের চাইতে ক্ষতি বেশি হয়। এতে লবণের আপেক্ষিক পরিমাণ রক্তে কমে যায় এবং এতে পানি লিভার সেলের মধ্যে এবং অন্যান্য সেলের মধ্যে ঢুকে পড়ে, যাতে লিভার সেলের তো ক্ষতি হয়ই, মস্তিষ্ক এটা ক্ষতি হয় এবং এতে রোগী অনেক সময় আনকনসিয়াস বা কমা হয়ে যেতে পারে। দ্বিতীয়, জন্ডিস হলে অনেকে বেশি বেশি পরিমাণে গ্লুকোজ, আখের রস, জাম্বুরা ইত্যাদি খেয়ে থাকে, এবং এতে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই যে এতে রোগীর কোনো উপকার হতে পারে। বরঞ্চ বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত হয়েছে যে যদি গ্লুকোজ বেশি খায় অথবা আখের রস বা
শর্করা জাতীয় খাদ্য বেশি খায় তাহলে পেটে ফেটে যায় এবং রোগীর সুজামনটা আরো বেড়ে যায়। কেউ যদি জন্ডিস অবস্থায় ফ্যাট বা চর্বি জাতীয় খেয়ে খাদ্যকে হজম করতে পারে তাতে লিভারের কোনো ক্ষতি হয় না, বরঞ্চ লাভই হয়। অনেকে মনে করেন জন্ডিস হলে স্যালাইন দিতে হয়। আসলে যদি নেহায় প্রয়োজন না পড়ে তাহলে স্যালাইনের কোনো দরকার নেই। 1000 থেকে 5% ব্যস্ত স্যালাইনে যে পরিমাণ ক্যালোরি পাওয়া যায় তার পরিমাণ হচ্ছে 100 ক্যালোরি, যা 4 চামচ চিনি অথবা 1 মুঠো ভাতের মধ্যেই পাওয়া যায়। যদি পেশেন্ট খেতে না পারে, বারবার বমি হয়, তাহলে সেই ক্ষেত্রে শুধু স্যালাইনের প্রয়োজন হয়। স্যালাইনের উপকারের ক্ষেত্রে অনেক সময় অপকারী বেশি হয়, যেটা হচ্ছে যে এটা দিয়ে হেপাটাইটিস ভাইরাস সংক্রমিত হয়। আসল কথা হচ্ছে জন্ডিস হলে সাধারণত সহজপাচ্য এবং স্বাভাবিক খাবার, একটা সুস্থ লোকে যে খাবার খায় সেইটুকু খাবার দিলেই যথেষ্ট, এবং এতে রোগীর পুষ্টি কোনো অভাব ঘাটতি হবে না এবং লিভার তাড়াতাড়ি রিকাভারি করবে, অর্থাৎ জন্ডিস থেকে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমাদের দৈনন্দিন জীবনে খাবার তালিকায় শাকসবজি তো থাকেই, তবে রান্নার পূর্বে শাকসবজি কাটা ও ধোয়ার সময় এবং রান্না করার সময় যদি আমরা খাদ্য উপাদানগুলো সংরক্ষণ করতে চাই তাহলে আমাদের মনে রাখতে হবে রান্না করার পূর্বেই শাকসবজি পানিতে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সেগুলো কেটে কোনো ক্রমেই পানিতে ফেলে রাখা যাবে না। কাটার সময় সবজির টুকরা যতটা সম্ভব বড় করে কাটা উচিত। শাকসবজি কাটার পর ফেলে না রেখে সাথে সাথেই রান্না করতে হবে। সবজি কাটার সময় যতটা সম্ভব খোসা সহ কাটা উচিত, কারণ খোসার নিচেই বেশিরভাগ ভিটামিন থাকে। আলু খোসা সহ রান্না করে খাওয়ার পূর্বে খোসা ফেলে দিয়ে খেলে পুষ্টিমানের অপচয় অনেক কম হয়। প্রিয় দর্শক, সুস্থ দেহে সুস্থ মন বিরাজ করে। আসুন একটু সচেতন হয়ে খাদ্যের গুণাগুণ বিচার করে প্রয়োজনীয় পুষ্টি নিয়ে শরীরটাকে সুস্থ রাখে। ভালো
প্রিয় দর্শক, আমরা আমাদের দৈনন্দিন খাবারে প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছি কিনা সেই বিষয়ে আলোচনা ও দিক নির্দেশনা এই নিয়ে আমাদের অনুষ্ঠান দৈনন্দিন খাবার ও পুষ্টি। আজ আমরা এসেছি টঙ্গীর মুদাফা গ্রামের একটি কৃষক পরিবারে। কথা বলছি পরিবারের গৃহকর্ত্রীর সাথে। আপনি সকালে কি রান্না করলেন? আপনি সকালে ডিম রান্না করছি, তারপর গরু ভাজিটা ডাইনা রান্না করছি, কুমড়া মিষ্টি কুমড়া রান্না করছি, আলু ভর্তা করছি। সবই তো ভালো ভালো খাবার দেখা যায়, পুষ্টিকর খাবার, তাই না? রাতে কি রান্না করবেন? রাতে শাক রান্না করবো, ডাউল রান্না করবো, ডিম রান্না করবো। যতই আমরা ভালো খাবার খাই না কেন, যেটা যতই সুষম হোক না কেন, আমরা পুষ্টি উপাদানগুলো ঠিক মতো পাবো না যে পর্যন্ত না আমাদের বাড়ির চারপাশের পরিবেশটা ঠিক থাকে, পরিচ্ছন্ন থাকে, এবং আমাদের যে পানীয় জল যেটা আমরা পান করে থাকি সেটা যদি জীবাণুমুক্ত না হয়ে থাকে। কারণ এই অপরিচ্ছন্ন পরিবেশ থেকে আমাদের নানান ধরনের রোগ ছড়ায়, যেমন বলতে পারি যে ডায়রিয়া, ক্রিমি এবং শ্বাসনালীর সংক্রমণ। এই ধরনের রোগ হলে আমাদের পুষ্টি কখনো ঠিকভাবে আমরা সুসম্পন্ন হয়ে করতে পারবো না, এবং আমরা সবসময় নানা রকম রোগ এবং ব্যাধি আক্রান্ত হতে পারি। সুতরাং দেখা যাচ্ছে যে অপরিচ্ছন্ন পরিবেশ অপুষ্টির একটা বিরাট কারণ, এবং যতই আমরা সুষম খাবার খাই না কেন, এই অপরিচ্ছন্ন পরিবেশ থাকলে কখনো আমরা আমাদের ঠিক লক্ষ্যে পৌঁছতে পারবো না। আপনি যে ভাত রান্না করলেন তাতে দেখতে পাচ্ছি যে আপনি ভাতের মাঠটা ফেলে দিয়েছেন। এইভাবে কি আপনি সবসময় রান্না করে থাকেন? কিন্তু এইভাবে রান্না করাটা ঠিক না। ভাতের মাঠ ফেলে দিলে 10 ভাগ, 15 ভাগ পানি, 30 ভাগ ভিটামিন এবং 50 ভাগ লৌহ। ভাতের মারে যত ভিটামিন থেকে আগে থেকেও বলে না। এখানে দেখা যাচ্ছে যে অনেক ধরনের শাকসবজি রয়েছে। তো আপনারা এই যে সবজিগুলো কাটছেন, আপনারা কি সবসময় এইভাবে তেলটা ফেলে দিয়ে তারপরে সবজি কাটেন? কিন্তু এইভাবে কাটলে কিন্তু অনেক ধরনের পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায়। যদি সবজিগুলো কাটার আগে ধুয়ে নিতেন তাহলে কিন্তু পরে কাটার পরে আর এটা ধুতে হতো না। তখন আমরা জানি যে এই যে খোসাগুলো আছে সবজির, খোসার নিচে অনেক ধরনের পুষ্টি উপাদান থেকে যায়। খোসাটা ফেলে দিলে ওই পুষ্টি উপাদানগুলো নষ্ট হয়ে যায়, সবজিটাকে আর থাকে না। আর তাছাড়া আপনারা বলেন তো আমাকে একটু যে সবজিগুলোকে রান্না করেন, তো এগুলোতে খোসা সহ কখনো রান্না করেন না? খোসা সহ যদি সবজিগুলো রান্না করতেন তাহলে খোসার নিচে যে পুষ্টি উপাদানগুলো থেকে যায়, বিশেষ করে বি ভিটামিনগুলো এবং খনিজ লবণগুলো, সেগুলো তাপের সাহায্যে এই সবজির ভিতরে চলে যায়। তো তখন আর খোসার মধ্যে সেটা থাকে না, তাতে করে পুষ্টি উপাদানের অপচয় থেকে রক্ষা পাওয়া যায়। তারপরে ওই যে আলুটা কাটছেন, আপনি কি সবসময় এই খোসা ফেলে দিয়ে আলুটা কাটেন? এটা কিন্তু ঠিক না। কারণ খোসা সহ যদি আলু কাটেন তাহলে সবজির মতো আলুরও খোসার নিচে অনেক ধরনের পুষ্টি উপাদান থেকে যায়, এবং এটা সিদ্ধ করার পরে খোসার নিচ থেকে পুষ্টি উপাদানগুলো আলুর ভিতরে চলে যায়। পরে খোসাটা ফেলে দিলে সেই পুষ্টি উপাদানগুলো আর খোসার সাথে বের হয়ে যেতে পারে না, তাতে করে পুষ্টি উপাদানের অপচয় থেকে রক্ষা পাওয়া যায়। আপনাদের পরিবারের সদস্য সংখ্যা কতজন? 10 জন। আচ্ছা, আপনাদের পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি কতজন? 3 জন। 3 জন বলছেন। এখন এই 3 জন যে আয় করেন তাতে করে আপনাদের পরিবারে এই 10 জনের যে
খাবার দাবার আপনারা কেনেন, সেটা কি যথেষ্ট? আপনি বলছেন যে এটা যথেষ্ট, তাহলে আসলে আপনাদের 3 জন উপার্জনক্ষম ব্যক্তি, তাতে হয়তো আপনাদের ফুরিয়ে যায়। কিন্তু অনেক পরিবার রয়েছে যেখানে ধরেন অনেক সদস্য সংখ্যা অনেক বেশি, কিন্তু উপার্জনক্ষম ব্যক্তি 1 জন মাত্র এবং তার আয় খুব কম। সেই ক্ষেত্রে কিন্তু পরিবারের সদস্যের মধ্যে খাবারগুলো সমবন্টন হয় না। সেজন্য পরিবার যদি আমরা ছোট রাখতে পারি, সদস্য সংখ্যা কম হয়, তাহলে সীমিত আয়ের মধ্যে আমরা পুষ্টি উপাদানগুলো ঠিক মতো পেতে পারি। তাছাড়া এখানে বোধহয় আরেকটা কথা বলে রাখা ভালো, যে অনেক পরিবারে কিন্তু খাবার অসম বন্টন হয়ে যায়। আমাদের দেশে দেখা যায় যে মায়েরা পরিবারের মধ্যে সবচেয়ে পরে খান এবং সবচেয়ে কম খান, তাতে করে মায়েদের মধ্যে কিন্তু পুষ্টি উপাদানের ঘাটতি থেকে যায়। এবং মায়ের শরীরে যদি পুষ্টি উপাদানের ঘাটতি থাকে, তাহলে মা যে সন্তানের জন্ম দেবেন সেই সন্তানের কিন্তু পুষ্টি উপাদানের ঘাটতি নিয়ে জন্মাবে। আর একবার যদি পুষ্টি উপাদানের ঘাটতিটা থেকে যায়, তাহলে কিন্তু পরবর্তী জীবনে সে আর বিশেষ ভালো স্বাস্থ্য নিয়ে বেড়ে উঠতে পারে না। এবং একজন শিশু যদি ভালো স্বাস্থ্য নিয়ে জন্মায়, ভালো স্বাস্থ্য নিয়ে বড় হয়ে ওঠে, তাহলে সেটা তার পরিবারেরই স্বাস্থ্য রক্ষা হয়ে যায় এবং বলতে গেলে গোটা দেশ এবং জাতীয় একটি সুস্বাস্থ্যকর জাতিভাবে গড়ে উঠতে পারে। চোখকে সুস্থ, সুন্দর ও নিরোগ রাখতে হলে প্রতিদিন সুষম খাবার বা ব্যালেন্স ডায়েট আমাদের খেতে হবে। খাবার তালিকায় প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ আমিষ বা প্রোটিন, স্নেহ এবং ভিটামিন থাকা অত্যন্ত জরুরি। এটা অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয় যে বাংলাদেশে প্রতি বছর প্রায় 40,000 থেকে 50,000 শিশু শুধুমাত্র ভিটামিন এর অভাবে অন্ধত্ব বরণ করছে। এই ভিটামিন এর অভাবে যে অন্ধত্ব বরণ করছে, তার প্রথম উপসর্গ শুরু হয় রাতকানা রোগ থেকে। যে শিশুটি সারাদিন খেলাধুলা করছে অথচ রাত্রে হঠাৎ দেখতে পাচ্ছে না, আমাদের অভিভাবক যারা, তাদের সজাগ দৃষ্টি হলে তাকানো উচিত। ভিটামিন এর অভাবে এটা হচ্ছে, তাকে অনুধাবন করা উচিত। এই রাতকানা রোগের পরে 4-5 দিন পরেই তার শুরু হয় চোখের মণিতে ঘা, তার পরিণতি অন্ধত্ব। ভিটামিন এর অভাব সাধারণত বাচ্চাদের হয়ে থাকে এবং এটা শুরু হয় সাধারণত বাচ্চাদের হাম, রক্তামাশা, পাতলা পায়খানা এর পরে। এই অভিশাপ থেকে আমরা সহজেই মুক্তি পেতে পারি। এই যে আমি বললাম যে 40,000 থেকে 50,000 শিশু প্রতি বছর অন্ধত্ব বরণ করছে ভিটামিন এর অভাবে, প্রকৃতপক্ষে বাংলাদেশে ভিটামিন এর অভাব রয়েছে? মোটেও নয়। বাংলাদেশের প্রতিটি জায়গায় যে সমস্ত স্বাভাবিক খাবার, সাধারণ খাবার রয়েছে, এর ভিতরে ভিটামিন এ প্রচুর পরিমাণ বিদ্যমান এবং এ সমস্ত খাবার ধনী গরিব সকলেই কম বেশি খেতে পারেন। যদি আমরা শাকসবজির কথা চিন্তা করি, মিষ্টি কুমড়া, গাজর, লাল শাক, কচু শাক, পুঁই শাক, এসবে প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায়। যদি ফল মূলের কথা চিন্তা করি, প্রত্যেকটা ফল, বাংলাদেশের প্রতিটি ফলের সঙ্গে ভিটামিন এর সম্পর্ক অত্যন্ত জরুরি, অত্যন্ত ঘনিষ্ঠ। কিন্তু যে সমস্ত ফল পাকলে হলুদ বর্ণ ধারণ করে, যেমন পাকা পেঁপে, আম, কলা ইত্যাদিতে, কাঁঠাল ইত্যাদিতে প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে। এগুলো আমাদের যদি খাবার তালিকায় প্রতিদিন নিয়মিত রাখি, আমাদের শিশুরা কোনোদিন অন্ধ হবে না। আমাদের দৈনন্দিন জীবনে খাবার তালিকায় শাকসবজি তো থাকেই, তবে রান্নার পূর্বে শাকসবজি কাটা ও ধোয়ার সময় এবং রান্না করার সময় যদি আমরা খাদ্য উপাদানগুলো সংরক্ষণ করতে চাই, তাহলে আমাদের মনে রাখতে হবে রান্না করার পূর্বে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সেগুলো কেটে কোনো ক্রমেই পানিতে ফেলে রাখা যাবে না। কাটার সময় সবজির টুকরা যতটা সম্ভব বড় করে কাটা উচিত। শাকসবজি কাটার পর ফেলে না রেখে সাথে সাথে রান্না করতে হবে। সবজি কাটার সময় যতটা সম্ভব খোসা সহ কাটা উচিত, কারণ খোসার নিচেই বেশিরভাগ ভিটামিন থাকে। আলু খোসা সহ রান্না করে খাওয়ার পূর্বে খোসা ফেলে দিয়ে খেলে পুষ্টিমানের অপচয় অনেক কম হয়। প্রিয় দর্শক, সুস্থ দেহে সুস্থ মন বিরাজ করে। আসুন একটু সচেতন হয়ে খাদ্যের গুণাগুণ বিচার করে প্রয়োজনীয় পুষ্টি নিয়ে শরীরটাকে সুস্থ রাখে।